স্টার্ট করছে আজকে ক্লাস। স্ক্রিন দেখা যাচ্ছে তো, স্ক্রিন থেকে তো আমরা যেটা বুঝতে পারছি আজকে আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ক্যারেক্টারিস্টিক্স কিছু পড়বো। তার যে ক্যারেক্টারিস্টিক্সটা পড়বো সেটা হচ্ছে টর্ক স্লিপ অ্যান্ড টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স। খুব ইন্টারেস্টিং আর খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। এটা কিন্তু আমাদের গতকাল যেটা আমাদের ক্লাস হয়েছিল তার নেক্সট পার্ট, তাই তো? তাহলে সেখান থেকে আমরা যে ইকুয়েশন টর্কের ইকুয়েশন পেয়েছিলাম সেটা কেমন ছিল? টর্ক ইজ ইকুয়ালস টু কে। কে কি? কে একটা কনস্ট্যান্ট, আগের দিনকে আমি বলেছিলাম কে এর ভ্যালু এখানে বলা ছিল, ইনটু স্লিপ ইনটু r2 ইনটু e20 স্কয়ার ডিভাইড বাই r2 স্কয়ার প্লাস sx20 স্কয়ার। ঠিক আছে, এবার এটা হচ্ছে আমার টর্কের ইকুয়েশন। এবার একটু ভালো করে আমাদের বুঝতে হবে এই ইকুয়েশনটা সিম্পলিফাই করি। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই পার্টটাকে এর সাথে মাল্টিপ্লাই করে দিতে পারি টর্কের সাথে। তাহলে কি হবে? টর্ক ইনটু r2 প্লাস s20 স্কয়ার। এটা ইজ ইকুয়ালস টু কে এস r2 e20 হোল স্কয়ার। ঠিক আছে, এবার এই হচ্ছে আমাদের ইকুয়েশন আসলো। এবার দেখো আমরা এই টর্ক স্লিপ ক্যারেক্টারিস্টিক্স আবার তিনটে তিনটে রিজিয়নে ভাগ করতে পারি, মানে তিনটে পার্টে ভাগ করতে পারি। কি কি? একটাতে স্লিপকে আমরা ইকুয়ালস টু 0 ধরতে পারি, মানে সেটা সিনক্রোনাস স্পিড। সিনক্রোনাস স্পিডে যখন মোটর ঘুরবে সেরকম একটা জায়গায় ধরতে পারি। 2 নম্বর, স্লিপকে আমরা মিডিয়াম রেঞ্জ হিসেবে ধরতে পারি। মিডিয়াম ভ্যালু হলে কি হবে? স্লিপের ভ্যালু কত থেকে কত আমরা জানি, 0 থেকে 1 পর্যন্ত। তাহলে মিডিয়াম যদি ভ্যালু হয় তাহলে সেই ভ্যালুতে আমাদের টর্কের কি ক্যারেক্টার হবে সেটা আমরা দেখতে পারি। 3 নম্বর হচ্ছে স্লিপের ভ্যালু যদি 1-এর কাছাকাছি হয়, 1-এর কাছাকাছি হয়, তাহলে কি হবে সেটা আমরা দেখতে পারি। ঠিক আছে, তাহলে চলো, তাহলে আমরা প্রথমেই যদি আমরা ধরি অ্যাট সিনক্রোনাস স্পিড, তাহলে সিনক্রোনাস স্পিডে আমাদের স্লিপ কত থাকবে কানে? অ্যাট সিনক্রোনাস স্পিড স্লিপের ভ্যালু কত থাকবে? স্লিপ কত থাকবে? স্লিপ 0 or nearly equals to 0, nearly 0। আগের দিনের ভিডিও যদি না দেখে থাকো তাহলে আজকে ক্লাসে কোনো লাভ নেই, আজকে ক্লাসে কিছু বুঝতে পারবে না। তাহলে এবার এস এর ভ্যালু আমরা এই ইকুয়েশন, এই যে টর্কের ইকুয়েশন আছে, ইকুয়েশন মানে এস এর ভ্যালুটা আমরা 0 পুট করে দেখি তাহলে কি আসতে পারে। সেখান থেকে আমরা কি পাচ্ছি? আচ্ছা, সেখান থেকে আমরা পাবো হচ্ছে এই পার্টটা আমার 0 হয়ে যাচ্ছে, এই পার্টটা আমার 0 হয়ে যাচ্ছে, আর এইখান থেকে আমরা শুধু পাচ্ছি এই পার্টটুকু পাচ্ছি, এই পার্টটুকু পাচ্ছি, আবার এই পার্টটাও 0 হয়ে যাচ্ছে। তার মানে আমি এখান থেকে পাচ্ছি K1 S R। তাহলে এবার এখান থেকে আমি দেখতে পাবো কি যে এই R2 আর এটা কেটে গেল, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? টর্ক ইজ ইকুয়ালস টু K1 S বাই R। ঠিক আছে, তো আমরা আমাদের যখন আমরা মোটর একটা কনস্ট্রাকশন করি, যখন একটা মোটর আমাদের কনস্ট্রাকশন করা হয় তখন এই রোটরের রেজিস্ট্যান্স সেটা অলরেডি প্রি ডিটারমাইন্ড থাকে। রোটরের যে রেজিস্ট্যান্স প্রি ডিটারমাইন্ড, এটা চেঞ্জ হয় না, এটা চেঞ্জ হয় না, নন নন ভ্যারিয়েবল।
নন ভ্যারিয়েবল। তাহলে যে জিনিসটা ভ্যারি করে না তার মানে আমরা বলতেই পারি R2 একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে। তাহলে R2 যদি কনস্ট্যান্ট ভ্যালু থাকে সেই ক্ষেত্রে আমরা এরকম লিখতে পারি K1/R, সেটা একটা কনস্ট্যান্ট, সেটা আমরা K2 হিসেবে বলতে পারি। তাহলে টাও ইজ ইকুয়ালস টু K2 ইনটু S, এটা আমরা ইজিলি বলতে পারি। তাহলে এটা ইকুয়েশন 2। এখান থেকে আমরা বলতে পারি টর্ক ইজ প্রপোর্শনাল টু স্লিপ, এটা আমরা বলতে পারছি, তাই তো? এই জায়গাটা সকলের কাছে ক্লিয়ার হয়েছে? এই জায়গাটা ক্লিয়ার হয়েছে? টর্ক প্রপোর্শনাল টু স্লিপ। বলো, কোন সমস্যা থাকলে বলো। না স্যার, ঠিক আছে। ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমরা এটা যদি বলতে পারি তাহলে আমরা এখান থেকে গ্রাফ যদি করি, ধরো আমি শেষ প্রান্তে এসে গ্রাফটা করি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা, ঠিক আছে? দেখো ভালো করে, ব্যাপারটা হচ্ছে আমার টর্ক দেবো, টর্ক, আর পেপারটা হচ্ছে আমাদের স্লিপ থাকবে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে এই পার্টটাতে কি হচ্ছে, এই পার্টটাতে টর্ক প্রপোর্শনাল টু স্লিপ আসছে, তাই তো? তার মানে যখন এস জিরো, এস এস হচ্ছে জিরো কোথায়, এইখানে হচ্ছে এস জিরো, সেইখান থেকে আমাদের যে গ্রাফটা পাচ্ছি, কেমন পাচ্ছি গ্রাফটা, এরকম একটা স্ট্রেট লাইন গ্রাফ পাচ্ছি, এরকম একটা স্ট্রেট লাইন গ্রাফ পাচ্ছি। কেমন? তাহলে এটা হয়ে গেল আমাদের স্লিপ জিরো রিজেন। ভালো করে বোঝো, এটা হয়ে গেল আমাদের কি স্লিপ জিরো রিজেন। কেন? এটা একটা স্ট্রেট লাইন ইকুয়েশন। এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনটা জাস্ট স্ট্রেট লাইন ইকুয়েশন, স্ট্রেট লাইনের একটা সোজা সমান্তরাল লাইনের ইকুয়েশন, যেটা শুরু হয়েছে জিরো থেকে। কেন? এস এর ভ্যালু জিরো হতে পারে সেই জন্য। ঠিক আছে, একটা স্ট্রেট লাইন ইকুয়েশন। ক্লিয়ার? সকলে বুঝতে পেরেছো? বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা চলে আসবো হচ্ছে এস যদি মিডিয়াম হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, এস যদি মিডিয়াম হয় তাহলে আমি এই পাশে লিখছি when এস মিডিয়াম, মানে 0 থেকে 1 এর মধ্যে এনি ভ্যালু, ইট মে বি 0.5 হতে পারে, 0.4 হতে পারে, 0.6 হতে পারে, 0.7 হতে পারে, যা খুশি সেটা ভ্যালু হতে পারে। তো সেই ক্ষেত্রে কি হবে দেখো, সেই ক্ষেত্রে আমাদের যে ভ্যালুটা পাবো সেটা টাও ইজ ইকুয়ালস টু K3, যেহেতু আমরা K2 ইউজ করে ফেলেছি সেজন্য এখানে K3 লিখছি। আমি ডাইরেক্ট ইকুয়েশনে আসছি, ঠিক আছে? আর ডেরিভেশন করছি না, ডাইরেক্ট ইকুয়েশনে আসছি। এস, আচ্ছা, এটা একটুখানি ক্লিয়ার করে লিখি তাহলে একটু সুবিধা হবে। R2 স্কয়ার প্লাস এক্স এস এর 20 হোল স্কয়ার। এখানে কি হয়, এই রিজনে কি হয়, এক্স, এটা এর ভ্যালুটা অনেক অনেক বেশি দেন আর এটার থেকে, সেই জন্য আমাদের রেজিস্ট্যান্সটা ক্যান বি নেগলেক্টেড, এটা আমরা নেগলেক্ট করতে পারি, এটা আমরা নেগলেক্ট করতে পারি। তাহলে আমরা ইকুয়েশনটা এইভাবে লিখবো K3R2 বাই, ঠিক আছে, এরকম একটা ইকুয়েশন আমরা লিখতে পারি, তাই তো? দেখো, এরকম একটা ইকুয়েশন আমরা লিখতে পাচ্ছি। এবার দেখো আমি কি বলেছিলাম, R2টা অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। কেন? R2 ভেরিয়েবল না, চেঞ্জ হয় না। তাহলে উপরে পার্টটা টোটালটাই কনস্ট্যান্ট, K3 একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা বলতে পারি স্লিপটাও বা এটাও আমাদের একটা কনস্ট্যান্ট।
এটাও এটাও রিঅ্যাক্টেন্স এটাও চেঞ্জ হচ্ছে না, যদিও এটা ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করে চেঞ্জ হয় স্টিল। তাহলে এখান থেকে আমরা এরকম বলতে পারি কি যে টাও, এটা কিন্তু স্কোয়ার আছে, টাও ইজ ইনভার্সলি প্রপোর্শন টু 1/s স্কোয়ার। এটা বলা যায় তো? দেখো দেখে বলো, এই যে ইকুয়েশন থেকে এটা বলা যায় তো? হ্যাঁ স্যার। প্রত্যেকে বুঝতে পেরেছো? কেন? আমার r2 তো একটা কনস্ট্যান্ট আছে, আর x20 যদিও এটা f এর উপর ডিপেন্ড করে, কিন্তু স্টিল একটা সার্টেন ভ্যালুর জন্য তো কনস্ট্যান্ট। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা কিন্তু বলতেই পারি যে টাও ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/s স্কয়ার। তাহলে এটা একটা কেমন কেমন টাইপের ইকুয়েশন হবে? ইনভার্সলি প্রপোর্শনাল, আবার s স্কয়ার, এটা একটা প্যারাবোলিক শেপ নেবে, প্যারাবোলিক শেপ। ঠিক আছে? প্যারাবোলিক শেপ মানে কি? এই এরকম একটা শেপ নেবে, আবার গ্রাফে আঁকলে বুঝতে পারবে, কিন্তু নিচের দিকে যাবে যেহেতু 1/ইনভার্স আছে। ঠিক আছে? তাহলে এখানে আমরা পরের রিজেন্ট আঁকছি। পরের রিজেন্ট আমরা দেখতে পাবো হচ্ছে এরকম একটা শেপ নেবে, এরকম একটা প্যারাবোলিক শেপ নেবে। ঠিক আছে? সরি, এরকম একটা প্যারাবোলিক শেপ নেবে। ঠিক আছে? তো এইখানেই দেখো একটা মজার জিনিস আমরা দেখতে পাবো যে এই রিজনে আমার সব থেকে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টর্কটা আমরা দেখতে পাবো। দেখো এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম টর্ক। ঠিক আছে? এটা আমাদের ম্যাক্সিমাম টর্ক। এবার দেখো যে টর্ক থেকে এটা কমে যাচ্ছে, মানে এই পয়েন্ট থেকে কি হচ্ছে, টর্কটা কমে যাচ্ছে তো ম্যাক্সিমাম, বা এই পয়েন্টটা আমরা বলতে পারি একদম এক্স্যাক্টলি এই পয়েন্টটা বলতে পারি, যেটা হচ্ছে একদম এইখান থেকে কি হচ্ছে, টর্কটা কমে যাচ্ছে। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় পুল আউট টর্ক। পুল আউট টর্ক, বা এটাকে একটা বলা হয় ব্রেকডাউন টর্ক। হ্যাঁ, পুল আউট বা ব্রেক ডাউন টর্ক। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত বোঝা গেছে? দেখো এই পর্যন্ত সকলে বোঝা গেছে? সকলে বুঝতে পেরেছো? এই জায়গাটা কেমন হচ্ছে, প্যারাবোলিক শেপ হয়েছে। দেখো এই এই যে অরেঞ্জ কালার দিয়ে দ্যাট ইজ দ্য প্যারাবোলিক শেপ হয়েছে। ঠিক আছে? এবার যদি আমরা সি তে চলে যাই, রিজিয়ন সি, তাহলে আমরা তিনটে রিজন পেলাম। একটা এ রিজন, একটা বি রিজন পেলাম, আর একটা সি রিজন পাবো। সি তেও টর্ক ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এস স্কয়ার। এটাও সেম হবে, বাট এই ক্ষেত্রে এস হচ্ছে নিয়ারলি ইকুয়ালস টু 0, এই নিয়ারলি ইকুয়ালস টু 1, মানে প্রায় একের কাছাকাছি। তাহলে এটার থেকে, এই বি রিজনের থেকে এ রিজনটা কি হবে, আরো বেশি নিচের দিকে যাবে। কেন? ধরে নাও 1/5 স্কয়ার, 1/5 স্কয়ার বেশি হবে না 1/0.8 স্কয়ার বেশি হবে? স্বাভাবিকভাবে এটা বেশি হবে। এটা হচ্ছে হাই রিজন, হাই স্লিপ রিজন, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো হচ্ছে যে গ্রাফটা একদম জিরোর দিকেই চলে যাচ্ছে, এরকম দিকে একটা চলে যাচ্ছে। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এখানে হচ্ছে আমাদের স্টিল যতক্ষণ না পর্যন্ত আমার মোটরটা বন্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত গ্রাফটা চলতে থাকে।
ঠিক আছে, এই হচ্ছে তিনটে রিজেন। তাহলে এই একটা রিজেন এস ইকুয়ালস টু 0, এই একটা রিজেন এস ইকুয়ালস টু মিডিয়াম, আর এই একটা রিজেন এস ইকুয়ালস টু হাই। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট গ্রাফ। এই গ্রাফে কিন্তু অবশ্যই মনে রাখবে এর করসপন্ডেন্স আমরা টর্ক স্পিড, টর্কের সাথে স্পিডের গ্রাফটা আঁকবো। টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স, তো ম্যাক্সিমাম টর্কটা ধরে নিলাম আমি এই পজিশনটা আমার ম্যাক্সিমাম আছে। তো যখন ম্যাক্সিমাম টর্ক থাকে তখন স্পিড থাকে 0, যখন ম্যাক্সিমাম টর্ক থাকে তখন স্পিড থাকে 0, যখন সিঙ্ক্রোনাস স্পিডে চলে আসে, যখন মোটর সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরে তখন মোটরের টর্ক হয়ে যায় 0, তখন মোটরের মোটর অটোমেটিক্যালি স্টপ হয়ে যায়, তাই তো? তাহলে এটা হচ্ছে আমাদের সিঙ্ক্রোনাস স্পিড, এই ধরো এই স্পিডটা হচ্ছে আমাদের সিঙ্ক্রোনাস স্পিড। আর এখানে কি, এখানে হচ্ছে মোটর স্পিড 0। তাহলে যখন মোটর স্পিড 0 তখন টর্ক হাই, স্বাভাবিক। মোটর যখন স্টার্ট করছে, মোটর যখন চালাতে হচ্ছে, তখন আমাদের হাই টর্ক লাগার কথা। দেখো খুব সহজে আমি তোমাদের বোঝাই, তোমরা নিশ্চয়ই প্রত্যেকে সাইকেল চালিয়েছো বা অভিজ্ঞতা আছে, বা কোনো কিছু চালানোর অভিজ্ঞতা নিশ্চয়ই তোমাদের আছে। তোমাদের যখন সেটাকে চালাতে হয়, যখন স্টার্ট করতে হয়, তখন দেখবো অতিরিক্ত পরিমাণে ফোর্স দিতে হয়, দ্যাট ফোর্স ইজ কল্ড টর্ক। তাহলে কেন, ইনার্শিয়াকে ওভারকাম করার জন্য, ফ্রিকশন ফোর্সটাকে ওভারকাম করার জন্য আমাকে কি করতে হয়, মেইন ইনার্শিয়াকে ওভারকাম করার জন্য হাই টর্ক দিতে হয়। কিন্তু যখন চলতে শুরু করে তখন ততটা টর্ক লাগে না। তাহলে যখন রোটর যখন স্পিড একটু বেড়ে যায়, গ্রেটার দ্যান 0 হয়ে যায়, তখন অতটা টর্ক লাগে না, টর্ক কমে আসে, টর্ক কম লাগে। তাহলে আমাদের গ্রাফটা কি হয়, এরকম ভাবে কমতে থাকে, এরকম ভাবে কমতে থাকে। এবার যখন একদম মোটর ঘুরতে ঘুরতে সিঙ্ক্রোনাস স্পিডে চলে আসে, তখন কি জানি মোটরটা বন্ধ হয়ে যায়, তাই তো? তাহলে এখানে এসে মোটর আর তখন আর কোনো টর্ক পায় না, মোটর স্টপ হয়ে যাবে। এটা হচ্ছে টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স। এই গ্রাফটা একটু ভালোভাবে করে দিচ্ছি আমি। ঠিক আছে, দিস ইজ টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক। দেখে নাও, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রাফ। এই দুটো গ্রাফ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইভাবে পরীক্ষাতে আসে, পরীক্ষাতে কিন্তু এটা এইভাবে করে বুঝিয়ে লিখে দিতে হবে। কোনো সমস্যা থাকলে বলবে। চলো এবার আমরা দেখবো হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট মডেল অফ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। যে থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট সার্কিটটা কেমন হয়, স্টেপ বাই স্টেপ না করে আমি তোমাদের একবারই করে দেখাচ্ছি, কারণ তোমরা অলমোস্ট জানো ব্যাপারটা। আমি বলছি আর করছি। প্রথমে আমরা স্টেটর পার্টটা আঁকবো। হ্যাঁ, যে অ্যাকচুয়ালি স্টেটরকে কেমন দেখতে লাগবে আমি বলছি, তোমরা কল্পনা করো। স্টেটরে আমরা কি করি, স্টেটরে আমরা সাপ্লাই দিই, তাই তো? এই হচ্ছে স্টেটরে কিরকম সাপ্লাই দিই, আমরা একটা এসি ভোল্টেজ সাপ্লাই দিই, তাই তো? তাহলে ধরো স্টেটরে আমরা V1 সাপ্লাই দিলাম, তাহলে তখন কি হবে, স্টেটর থেকে কারেন্ট যাওয়া শুরু করবে, I1 কারেন্ট স্টেটরে যাওয়া শুরু করবে। স্টেটরের মধ্যে কি থাকে, ওয়াইন্ডিং থাকে। সেই ওয়াইন্ডিংটা, ওয়াইন্ডিং এর প্রপার্টি কি, অবশ্যই ওয়াইন্ডিং এর মধ্যে রেজিস্টিভ প্রপার্টি থাকবে। চলে, এটা হচ্ছে ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স, দ্যাট ইজ R1।
আর কি থাকবে, একটা রিঅ্যাক্টিভ প্রপার্টি থাকবে, দ্যাট ইজ x1। এখন এটা হলো, এটার পরে সেটা কোথা থেকে ফ্লো করে, বাইন্ডিং এর মধ্যে ফ্লো করে। সেটাকে আমরা কিভাবে দেখাবো, দেখো এবার এই যে I1 কারেন্টটা যে ফ্লো করছে, এই I1 কারেন্টটা দুটো কাজে লাগে। কি কি কাজে লাগে, I1 যে কারেন্টটা, এটা দুটো দুটো কম্পোনেন্টে লাগে। একটা কম্পোনেন্ট ম্যাগনেটাইজ করতে কাজে লাগে, মানে একটা ম্যাগনেটিক এফেক্ট তৈরি করে, তাই না? স্টেটরের মধ্যে যার জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, কিরকম রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে বলেছিলাম, হ্যাঁ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে কোথায়, স্টেটরের মধ্যে। তাহলে একটা কারেন্টের আইমারের একটা কম্পোনেন্ট ম্যাগনেটাইজেশন কারেন্টের দিকে ফ্লো হচ্ছে। আর একটা অবশ্যই আগের দিনের ভিডিওতেই ছিল যে আমাদের কপার লসে লাগছে, তার মানে আরেকটা কোথাও গিয়ে আই স্কোয়ার আর লসের ক্ষেত্রে যাচ্ছে। তার মানে ম্যাগনেটিক লস, এই ম্যাগনেটিক প্রপার্টিটা থাকছে, আরেকটা রেজিস্টিভ থাকছে, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে দুটো কম্পোনেন্ট, তাহলে I1 এর একটা কম্পোনেন্টকে আমরা আই ডব্লিউ দিয়ে বোঝাবো, আরেকটা কম্পোনেন্টকে আমরা আই মিউ দিয়ে বোঝাবো। এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক কম্পোনেন্ট, যেটা এটা থ্রুতে ফ্লো করছে, আই মিউ। আর এই হচ্ছে আরেকটা কম্পোনেন্ট, যেটা আর জিরো দিয়ে ফ্লো করছে, তার নাম হচ্ছে দেবো আই আর। এখান থেকে ঢুকছে I1। এবার আমাকে বলো তো, এটা হচ্ছে আমাদের স্টেটরের মডেল, হ্যাঁ শুধু স্টেটরটার মডেল রেখেছি। এটা কেমন দেখতে লাগছে, এই পার্টটুকু কেমন লাগছে বলতো তোমরা, আমি কোনোদিন দেখেছো কিনা এই জিনিসটা, দেখে বলো চট করে। এরকম আগে দেখেছো? সবাই বোবার মতো চুপ করে আছে। আদৌ তোমরা ক্লাস করছো, হ্যাঁ কি না একটু বলো তো। আচ্ছা, তাহলে তোমরা নিশ্চয়ই এটাকে অবজার্ভ করতে পেরেছো, বা এতক্ষণে হয়তো মনে পড়েছে এই পার্টটা একটা ট্রান্সফরমারের প্রাইমারি পার্টের মতো। স্টেটরটা ট্রান্সফরমারের প্রাইমারি পার্টের মতো। এবার ফিজিক্যালি ব্যাপারটা বোঝো, ট্রান্সফরমার কি ছিল, এই হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং, এই সেকেন্ডারি ওয়াইন্ডিং। প্রাইমারি ওয়াইন্ডিং আর সেকেন্ডারি ওয়াইন্ডিং এর মাঝখানে কে ছিল, এয়ার। এয়ারের মাধ্যমে এখান থেকে এখানে কি যাচ্ছিল, ইএমএফ যাচ্ছিল, ঠিক আছে? এই ক্ষেত্রেও তাই, স্টেটর স্টেটর স্টেটর, আর মাঝখানে কে আছে, রোটর। তাহলে মাঝখানে এখানে কি আছে, এয়ার। তাহলে এখান থেকে এখানে কি আসছে, ইএমএফ আসছে, কিসের মাধ্যমে, ইন্ডাকশনের মাধ্যমে। এই জন্যই নাম হচ্ছে ইন্ডাকশন মোটর। এই জন্যই নাম ইন্ডাকশন মোটর। তিনটে ফেজ, এটা আলাদা প্রশ্ন, তিনটে ফেজ হলো ট্রান্সফর্মার, তোমাদের পড়ানো হয়েছিল, ঠিক আছে? একটু পড়াশোনা করো, তাহলে সব মনে থাকবে। এবার আমরা চলে আসবো রোটর। হ্যাঁ এখন বলে তো সব মনে পড়বে। এবার আমরা চলে আসি রোটর। রোটর কি কেমন দেখতে, রোটর, রোটরের মধ্যে কি থাকে, রোটরের মধ্যেও আমার রিঅ্যাক্টিভ প্রপার্টি থাকবে, সেটাকে আমরা এক্স টু ড্যাশ রেফারেন্স ভ্যালু সেইভাবে করে বোঝাবো। আর একটা রেজিস্টিভ পার্ট থাকবে রোটরের মধ্যে, দ্যাট ইজ R2, ঠিক আছে? আর কি হবে, রোটর কিন্তু একটা লোড নেবে, মানে সবসময় কিন্তু সমান লোড নিয়ে চলবে না। একটা মোটর কি সবসময় সমান লোড নিয়ে চলে, সমান লোড দিয়ে চলে না। তুমি লোডটাকে বাড়াতে পারছো কিংবা কমাতে পারছো, তাই তো? তাহলে এপাশে আমার যে এটা থাকবে,
লোডটা থাকবে, লোডটা ভেরিয়েবল লোড থাকবে। এপাশে লোডটা আমার ভেরিয়েবল লোড থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে ভেরিয়েবল লোড। ঠিক আছে, এই এটার ভ্যালু কি হবে? এটার ভ্যালু হবে হচ্ছে আর টু ড্যাশ সরি এইগুলো পুষিয়ে দিই, পুষিয়ে করি। আর টু ড্যাশ ইন্টু 1 মাইনাস এস বাই এস। ঠিক আছে, আচ্ছা, এবার এই পাশে আমার কি থাকবে? এখানে আমার এখানে আমার ই1 হবে, ই1 এর জন্য ই1 এখানে ইনডিউস হয়েছে। এখানে কি ইনডিউস হবে? এখানে খুব স্বাভাবিকভাবে ই2 ইনডিউস হবে। ঠিক আছে, এখানে ই2 ইনডিউস হচ্ছে, আমরা তাকে কি বলবো? ই2 ড্যাশ, সেটা সমান সমান কি হবে? কে ইন্টু ই1। আচ্ছা, এই কে না, এখানে কিন্তু আমরা এস লিখবো। হ্যাঁ, এস ইন্টু ই1 বা সরি ই2। ঠিক আছে, দেখে নাও। কোনো সমস্যা থাকলে বলো। এটা কিন্তু দিতে পারে। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডায়াগ্রাম তোমাদের বলে দিতে পারে যে ইকুইভ্যালেন্ট সার্কিট অফ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। এইভাবে কোশ্চেনটা আসতে পারে, এইভাবে ডাইরেক্ট কোশ্চেন দিতে পারে, বা বলতে পারে যে প্রুভ দ্যাট that equivalent to a transformer। ঠিক আছে, ইন্ডাকশন মোটর যেটা ট্রান্সফরমারের মতো ইকুইভ্যালেন্ট কাজ করে, এটাকে প্রুফ করতে বলতে পারে বা শো করতে বলতে পারে। এরকম ভাবেই কোশ্চেনটা আসতে পারে পরীক্ষাতে। ভেরি ইম্পর্টেন্ট, অনেক সময়তেই আসে। ম্যাক্সিমাম ক্ষেত্রে বিটেকের কোশ্চেন এটা আসতো, কিন্তু এখন দেখা যাচ্ছে ডিপ্লোমার ক্ষেত্রেও এই কোশ্চেনগুলো কিন্তু অনেক বেশি প্রায়োরিটি পাচ্ছে। স্যার স্ক্রিনটা একটু নিচে করুন। হ্যাঁ, দেখে নাও, সময় দিচ্ছি, দেখো। এবার আমাদের টপিক হচ্ছে পাওয়ার ফ্লো ডায়াগ্রাম। পাওয়ার ফ্লো ডায়াগ্রাম থেকে আমরা কি বুঝতে পারি? বুঝতে পারি হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। এখন আমি কতটা পাওয়ার এখানে দিলাম আর কতটা আমি এখানে পেলাম, আউটপুট কতটা পেলাম, মানে ইনপুট আমি কত দিলাম আর আউটপুট কত পেলাম। এবার ইনপুটে আমরা কি দিচ্ছি? যেহেতু একটা মোটর আছে, মোটরে আমরা কি ইনপুট দিচ্ছি? মোটরে আমরা দিচ্ছি ইলেকট্রিক্যাল ইনপুট। ঠিক আছে, আউটপুট কি পাচ্ছি? মেকানিক্যাল আউটপুট পাচ্ছি, তাই না? মেকানিক্যাল এনার্জি পাচ্ছি। এখানে ইলেকট্রিক্যাল এনার্জি দিচ্ছিলাম, এখানে আমরা মেকানিক্যাল এনার্জি পাচ্ছি। তাহলে চলো দেখে নিই। এটাও কিন্তু গতকালের ভিডিওতে আমি কিছুটা অন্তত তোমার সাথে আলোচনা করেছিলাম। ঠিক আছে, যেখানে রোটর লস নিয়ে আমাদের বা কপার লস নিয়ে আমাদের আলোচনা করা হয়েছিল। ঠিক আছে, গতকালের ভিডিওটা যারা দেখো তারা তারা আরেকবার দেখো। আমি কি বলছি না দেখলে তোমরা সমস্যার মধ্যে পড়বে। চলো, তাহলে ইলেকট্রিক্যাল ইনপুটটা কি? এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ইনপুট। ঠিক আছে, এই দেখো, এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ইনপুট। ঠিক আছে, এবার কেন √3 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে, বা হোয়াট ইজ পাওয়ার? পাওয়ারের ফর্মুলা কি? পাওয়ারের ফর্মুলা হচ্ছে ভোল্টেজ ইন্টু কারেন্ট
ইনটু পাওয়ার ফ্যাক্টর, এটা আমরা সকলে জানি, তাই তো? তাহলে এখানে দেখো কি আছে, √3 দিয়ে গুণ হচ্ছে, কেন? 3 ফেজ বলে। আচ্ছা, টার্মিনাল ভোল্টেজ মানে মোটরের টার্মিনালে কত ভোল্টেজ আমি মোটরকে সাপ্লাই করেছি, কত টার্মিনাল ভোল্টেজ সাপ্লাই করেছি। ফর এক্সাম্পল ইট মে বি 440 ভোল্টেজ, ঠিক আছে? টার্মিনাল ভোল্টেজ হচ্ছে 440। লাইন কারেন্ট, লাইনে কত কারেন্ট ছিল, IL, দ্যাট ইজ লাইন কারেন্ট, ইনটু পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে? ইনটু পাওয়ার ফ্যাক্টর, এটা হচ্ছে আমাদের পাওয়ার ইনপুট। তাহলে প্রথমে পাওয়ার ইনপুট হলো মোটরের ভিতরে, তাহলে মোটরের ভিতরে পাওয়ার ইনপুটটা কোথায় ইনপুট করছি? মোটরে পাওয়ারটা আমরা কোথায় ইনজেক্ট করছি? মোটরের স্টেটরে ইনজেক্ট করছি। তাহলে স্টেটরের মধ্যে লস হবেই। এই যে দেখো স্টেটরের মধ্যে এই পার্টটা, এই পার্টটা, রেজিস্টিভ পার্টটা লস হচ্ছে। তাহলে স্টেটরের মধ্যে থেকে যে কপার লসটা হয়ে আসছে, ঠিক আছে, এটা বেরিয়ে আসলো। এটা কি হিসেবে বেরোয়? হিট লস, I²R লস হিসেবে বেরিয়ে যায়, ঠিক আছে? তাহলে এখানে ঢুকে প্রথম লস বেরিয়ে গেল। তারপরে যেটা পড়ে গেল সেটা কোথায় গেল? সেখান থেকে চলে আসলো কোর লস, ঠিক আছে? কপার লস, দেন কোর লস, তো বেরিয়ে গেল। বেরিয়ে এবার যাবে কোথায়? দেখো কিরকম থাকে, স্টেটর, বাইরে স্টেটর, আর ভেতরে কে থাকে? ভেতরে কে থাকে? ভেতরে থাকে রোটর। আমি একাই বকি একাই বলি, তোমরা কিছু বলো না। ভেতরে কে থাকে? ভেতরে থাকে রোটর। আর মাঝখানে কে? মাঝখানে এয়ার গ্যাপ, এয়ার গ্যাপ। তাহলে এইখান থেকে পুরো এনার্জি, এইখান থেকে পুরো এনার্জি কি এখানে আসে? আসে না, ঠিক আছে? সেখানেও কিছুটা আমাদের এটাকে আমাদের বলা হয় ম্যাগনেটিক লস, ম্যাগনেটিক লস হিসেবে বেরিয়ে যায়, ঠিক আছে? যাই হোক, তারপরে আমাদের কোথায় আসে? আসলো আমাদের রোটরে। রোটরের মধ্যে কি থাকে? রোটর, রোটরটা কি দিয়ে বানানো থাকে? রোটরটার মধ্যেও কপার থাকছে, কপার থাকছে। These are rotor bars, ঠিক আছে? এর মধ্যেও কেমন থাকছে, এই একটা বার, এই একটা বার, এই একটা বার, এগুলো কপার দিয়ে বানানো। তাহলে এর মধ্যেও কপার লস হচ্ছে, মানে এর মতো রোটরের মধ্যে রোটর লস হচ্ছে, কপার লস হচ্ছে। আর কি হবে? রোটরটা যেহেতু ঘুরছে, তাহলে এখানে একটা বিয়ারিং নিশ্চয়ই আছে, এখানে একটা বিয়ারিং আছে, এইরকম পজিশনের বিয়ারিং আছে, যে বিয়ারিংটার মধ্যে রোটরটা রেস্ট করে। এখানে একটা বিয়ারিং থাকে, এখানে একটা বিয়ারিং থাকে, দুটো বিয়ারিং থাকে, দুটো বিয়ারিং থাকে। এখানে একটা বিয়ারিং থাকে, এটাকে বলে এন্ড বিয়ারিং। আর এটাকে একটা বিয়ারিং থাকে, এটাকে বলে ফ্রন্ট বিয়ারিং। দুটো বিয়ারিং, বা এটাকে একটাকে লোড বিয়ারিং, একটাকে এন্ড বিয়ারিং, দুটো বিয়ারিং বলা হয়, ঠিক আছে? একটা লোড এন্ড, একটা লোড এন্ড বিয়ারিং, মানে যেখানে লোডটা লাগানো হয়, এখানে লোড লাগানো হয় মোটরের, এটা লোড এন্ড বিয়ারিং। এটা নন লোড বা রেয়ার লোড বিয়ারিং বলা হয়। আবার বিয়ারিং এর এন্ড সাইড, বিয়ারিং এর ফ্রন্ট সাইড বলা হয়, তাই বলা হোক দুখানা বিয়ারিং কিন্তু থাকছে, ঠিক আছে? তাহলে বিয়ারিং এর মধ্যে একটা ফ্রিকশন লস হয়, তাহলে এইটা চলে গেল আমার ফ্রিকশন লস, ঠিক আছে? আচ্ছা, এগুলো সব কি, সব কিন্তু আমাদের হচ্ছে কোথায়? রোটরের মধ্যে হচ্ছে। আর কি লস হয়? স্ট্রে লস বা মিসলেনিয়াস আদার্স, যা কিছু র্যান্ডম একটা লস হতে পারে, সেটা হচ্ছে এই লস। এবার এতগুলো লস কাটিয়ে তারপর হচ্ছে আমাদের ফাইনালি আউটপুটটা আসছে। আউটপুটটা কি? মেকানিক্যাল এনার্জি বা মেকানিক্যাল টর্ক। এটা হচ্ছে মেকানিক্যাল টর্কের আউটপুটের ফর্মুলা। এটা আগের দিন কিন্তু আমি দেখিয়েছিলাম, ঠিক আছে? যে টর্ক লোড আগের দিনকে দেখিয়েছিলাম, আগের দিনের ভিডিও দেখে দেখতে হবে। টর্ক লোড ইজ ইকুয়াল টু পি আউট বাই ওমেগা এস, এই সরি, ওমেগা আর, হ্যাঁ, ওমেগা আর।
ঠিক আছে, এটা কিন্তু পাওয়ার ফ্লো ডায়াগ্রাম, এটা থেকেও কিন্তু কোশ্চেন আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। হোয়াট ইজ পাওয়ার ফ্লো ডায়াগ্রাম, এখান থেকে আমাদের আরো কোশ্চেন আসতে পারে যে মোটরের মধ্যে কি কি টাইপের লস হয়, এর সাথে অ্যাটাচ কোশ্চেন, পাওয়ার ফ্লো ডায়াগ্রামের সাথে অ্যাটাচ কোশ্চেন থাকে, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটা আসেই।